হ্যাশ অধ্যায় ৮ মনস্টার। গোধূলি বেলায় ডুবন্ত সূর্য গাড়ি আর ঘোড়াগুলোর লম্বা ছায়া ফেলেছিল। বেনসন আর মেলিসাকে জানিয়ে যে সে ব্ল্যাকথর্ন সিকিউরিটি কোম্পানিতে রাতের খাবার খাবে, ক্লাইন ওল্ড নীলের সাথে পাবলিক গাড়িতে চেপে বন্দরের দিকে রওনা দিল। সে সস্তা ফর্মাল জামাকাপড় পরেছিল, ভয় ছিল এত জটিল একটা জায়গায় কোনো ঝামেলা বেঁধে যেতে পারে। যদি তার যত্নে রাখা টাক্সিডোটা নষ্ট হয়ে যায়, সে বোধহয় কেঁদে বুক ভাসাবে। যখন সূর্যের আলো আগুনের মতো লাল হয়ে এল, গাড়িটা থামল। ওল্ড নীলও তার চিরাচরিত ক্লাসিক কালো আলখাল্লা আর গোলাকার কিনারার কালো ফেল্ট টুপি পরে অন্যদের তাকানো পুরোপুরি উপেক্ষা করে তির্যকভাবে সামনের ইভিল ড্রাগন বারের দিকে হাঁটা দিল। বারটা কিছুটা দূরে হলেও আর ভারী দরজাগুলো শক্ত করে বন্ধ থাকলেও ক্লাইন ঢেউয়ের পর ঢেউয়ের মতো উন্মত্ত চিৎকার শুনতে পেল। মনে হচ্ছিল যেন কোনো বীরকে উৎসাহ দিচ্ছে সবাই। কাছে আসতেই হঠাৎ সে কিছু একটা টের পেল। মাথা ঘুরিয়ে বারের উল্টো দিকের গুদামঘরটার দিকে তাকাল। দেখল একজন বলিষ্ঠ লোক ইউনিফর্ম পরে ছাদের একটা লুকানো কোণে দাঁড়িয়ে আছে। লোকটার কাঁধে একটা বিশাল ধূসর সাদা যান্ত্রিক বাক্স আর হাতে একটা মোটা রাইফেল। ধূসর সাদা যান্ত্রিক বাক্সটা পাইপের মাধ্যমে একই রঙের রাইফেলের সাথে যুক্ত ছিল। স্টিম প্রেশার রাইফেল। ক্লাইন চমকে বিড়বিড় করল। ওল্ড নীলের দিকে তাকিয়ে বলল, এই বারটা এরকম অস্ত্র জোগাড় করতে পারে? এটা তো সামরিক নিয়ন্ত্রিত জিনিস। যদিও এটা নিষ্কাশিত ফ্লোজিস্টন ব্যবহার করত, স্টিম ব্যাকপ্যাকের আকার আর ওজন তবুও চমকে দেওয়ার মতো ছিল। একমাত্র রক্তে লোহায় গড়া সত্যিকারের যোদ্ধাই এটা সামলাতে পারবে। রাইফেলটার মাজল ভেলোসিটিও অত্যন্ত বেশি, ধ্বংসাত্মক ক্ষমতাও ভয়ঙ্কর। উপযুক্ত স্কোপ লাগালে এটা প্রায় একটা নিম্নমানের স্নাইপার রাইফেলের সমান। কি? ওল্ড নীল চোখ কুঁচকে সেদিকে তাকাল, তার মুখেও বিভ্রান্তি। এখানে কিছু হয়েছে নাকি? কিছু হয়েছে। ক্লাইন চারপাশে নজর বুলাল আর দেখল আরও কয়েকজন লোক রিপিটিং রাইফেল হাতে কিছু একটা খুঁজছে। কি হয়েছে? ওল্ড নীল বারের কাছে গিয়ে দরজার বাইরে পাহারায় দাঁড়ানো বলিষ্ঠ লোকটাকে জিজ্ঞেস করল। লোকটা স্পষ্টতই ওল্ড নীলকে চিনত এবং তিক্ত হাসি দিল। বারটা একটু আগে প্রায় ধ্বংস হয়ে যাচ্ছিল। শোনা যাচ্ছে একজন ওয়ান্টেড লোক এখানে জিনিসপত্র কিনতে এসেছিল আর কেউ তাকে চিনে ফেলেছে। তারপর এই অবস্থা। হে ভগবান, সে কি করেছিল আর কতটা বিপজ্জনক ছিল যে তার সাথে এরকম ব্যবহার? ওসব বন্দুক দেখে আমার পা কাঁপছিল। জিঞ্জার সানির সাথে সারারাত কাটানোর পরের চেয়েও বেশি কাঁপছিল। সে ওয়ান্টেড লোকটার পরিচয় জানত না। জিনিসপত্র কিনতে আসা লোকদের মধ্যে যে বিয়ন্ডার মিশেছিল সেটা তো আরই না। ওয়ান্টেড লোক? নাম জানো তার? ওল্ড নীল আগ্রহের সাথে জিজ্ঞেস করল। মনে হয় ট্রিস বা এরকম কিছু একটা। লোকটা অনিশ্চিতভাবে জবাব দিল। ইনস্টিগেটর ট্রিস। ক্লাইন বুঝতে পেরে মাথা নাড়ল। ট্রিস জানত না যে জয়েস মেয়ার তাকে সন্দেহ করছে, তাই সে নির্বিকারভাবে বাজারে জিনিসপত্র কিনতে চলে এসেছিল। সম্ভবত মেশিনারি হাইভ মাইন্ড অথবা নাইট হক্সের কোনো খবরদাতা তাকে চিনে ফেলেছিল, যার ফলে তীব্র সংঘর্ষ হয়েছে। তাকে ধরা গেছে? ক্লাইন তার রূপার কাজ করা কালো ছড়িতে টোকা দিল। চারপাশের অবস্থা দেখে মনে হচ্ছে সম্ভবত না। লোকটা সামান্য মাথা নাড়ল আর চিবুক দিয়ে উল্টো দিকের গুদামঘরের ছাদের দিকে ইশারা করল। ওই ভয়ঙ্কর লোকগুলো আসার আগেই সে দৌড়ে পালিয়ে গেছে। ছি ছি, আমি জীবনে কাউকে এত দ্রুত দৌড়াতে দেখিনি। তুমি একজন অ্যাসাসিনের আসল দক্ষতা দেখনি, নইলে হয়তো তোমাকে কোনো বর্ণনাতীত জায়গায় নিয়ে গিয়ে পুনঃশিক্ষা দেওয়া হতো, ক্লাইন মনে মনে ভাবল। বাজার কি এখনো খোলা? ওল্ড নীল বিষয় পাল্টে জিজ্ঞেস করল। এইমাত্র আবার চালু হয়েছে, লোকটা নিশ্চিত করে জবাব দিল। চমৎকার। ওল্ড নীল পা চালিয়ে ডান হাত বাড়িয়ে ভারী দরজাটা ঠেলে খুলল। ক্লাইন পেছন পেছন ঢুকল। ভেতরের গুমোট গরম আর মদের গন্ধে সে প্রায় জ্ঞান হারাতে বসল। ইভিল ড্রাগন বারের মাঝখানে একটা বক্সিং রিং। দুইজন অর্ধনগ্ন লোক তীব্র মারামারি করছিল, আর তাদের ঘিরে কয়েক ডজন খদ্দের চিৎকার করছিল, নিজেদের পছন্দের পক্ষকে সমর্থন করছিল। গালাগালির কোনো কমতি ছিল না। ওল্ড নীল তাদের উপেক্ষা করে ক্লাইনকে নিয়ে বক্সিং রিং ঘুরে পেছনের একটা বিলিয়ার্ড রুমে ঢুকল। বিলিয়ার্ড রুমে দুজন লোক কিউস্টিক হাতে আলতো গল্প করছিল। ওল্ড নীলকে ঢুকতে দেখে তারা তাৎক্ষণিকভাবে কয়েক সেকেন্ডের জন্য চুপ হয়ে গেল। আগন্তুকের পরিচয় নিশ্চিত করে তারা সরে গিয়ে ওল্ড নীল আর ক্লাইনকে তাদের পেছনের গোপন দরজা দিয়ে যেতে দিল। কয়েকটা ঘর পেরোনোর পর ক্লাইনের সামনে দৃশ্য খুলে গেল। সে দেখল একটা জায়গা যেটা তার আগের জীবনের একটা লেকচার হলের সমান বড়। কিছু বিক্রেতা ফুটপাতে স্টল সাজিয়ে বসেছিল, সব জায়গায় বোতল আর ক্যান ছড়ানো। পথচারীরা সেগুলোর মধ্য দিয়ে ঘুরে বেড়াচ্ছিল। কেউ জিনিসপত্র যাচাই করছিল,
কেউ গল্প করছিল, কেউ দাম তুলনা করছিল। তাদের মুনাফার ৫% সোয়াইনকে দিতে হয়। সে ইভিল ড্রাগন বারের মালিক, ম্যান্ডেটেড পানিশার দলের সাবেক ক্যাপ্টেন এবং আমার চেয়েও বুড়ো। সে এমন একজন যে মদ খেয়ে খেয়ে মরতে চায়, ওল্ড নীল বাচাল ভঙ্গিতে ব্যাখ্যা করল। ক্লাইন ভেবে একটা সৎ মূল্যায়ন দিল। বেশ লাভজনক ব্যবসা। সর্বোপরি তার একমাত্র খরচ ছিল জায়গা আর নিরাপত্তা দেওয়া। যদি কোনো জিনিস পছন্দ হয় কিন্তু টাকা না থাকে, তাহলে সোয়াইনের কাছ থেকে ধার নিতে পারো। তবে অবশ্যই সে অনেক চড়া সুদ নেয়। ওল্ড নীল দাঁত কিড়মিড় করতে করতে থেমে গেল। যেমনটা ভেবেছিলাম, ক্যাসিনো চালানোর মতোই এরা সুদের কারবারও করে। ক্লাইন তার ছড়ি ধরে চারপাশে তাকাতে তাকাতে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, মিস্টার সোয়াইন কি একজন সিফ্যারার? ম্যান্ডেটেড পানিশার দলের ক্যাপ্টেন মানে সম্ভবত সিকোয়েন্স ৭। না, সে শুধু একজন ফোক অফ রেজ। টিনজেন উপকূলীয় শহর না, তাই এখানে লর্ড অফ স্টর্মসের চেয়ে এভারনাইট গডেসের চার্জ অনেক বেশি শক্তিশালী। ওল্ড নীল নাকসিট কালো। আসলে সোয়াইনের সিফ্যারার হওয়ার সুযোগ ছিল, কিন্তু নিয়ন্ত্রণ হারানোর ভয়ে সে ছেড়ে দিয়েছিল। ক্লাইন জিজ্ঞেস করতে যাচ্ছিল যে বারের মালিকের কি কখনো প্রায় নিয়ন্ত্রণ হারানোর অভিজ্ঞতা আছে। হঠাৎ সে তার বাঁদিকে একটা অদ্ভুত ঘটনা টের পেল। মনে হচ্ছিল কিছু একটা সেখানে লুকিয়ে আছে, বিড়বিড় করছে আর গুনছে। ক্লাইন মাথা ঘুরিয়ে দেখল একজন ফ্যাকাশে তরুণ। সে শ্রমিক শ্রেণীর সাধারণ পুরনো লিনেনের শার্ট আর নীল জিন্স পরেছিল। তার চোখে হতাশা আর খানিকটা পাগলামির ছাপ, আর সে ক্রমাগত বিড়বিড় করে যাচ্ছিল। ওর আধ্যাত্মিক উপলব্ধি অনেক উঁচু, অথবা হয়তো বিকৃত। ক্লাইন ভ্রু কুঁচকে বিড়বিড় করল। তরুণটার আধ্যাত্মিক উপলব্ধি তার নিজের আধ্যাত্মিক উপলব্ধিকে সক্রিয় করে দিয়েছিল। সাধারণত আধ্যাত্মিক উপলব্ধি কিছু টের পেলে কিছুটা মিথস্ক্রিয়া ঘটে। এটা অন্যদের কাছ থেকে লুকানো প্রায় অসম্ভব। তবে এই অন্যরা বলতে বোঝায় সেই সব স্পিরিট মিডিয়াম যারা তাদের ক্ষমতা সক্রিয় করেছে, এবং একই ধরনের বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন শক্তিশালী ব্যক্তিদের। ক্লাইনের মতো একজন বিয়ন্ডারের পক্ষে আসলে এটা শনাক্ত করা কঠিন। শুধুমাত্র যদি কারো আধ্যাত্মিক উপলব্ধি একটা নির্দিষ্ট উচ্চতায় পৌঁছায় অথবা অস্বাভাবিক বিকৃতি ঘটে, তখনই ধরা পড়ে। তাদের চোখাচোখি হল, এবং এলোমেলো কালো চুলের ফ্যাকাশে তরুণটা তার দিকে হেঁটে এলো। এমন একটা ভাবভঙ্গি যেন অর্ধেক ঘুমের মধ্যে, অর্ধেক পাগলামিতে। সে ক্লাইনের সামনে এসে থামল এবং তার দিকে তাকিয়ে রইল। হঠাৎ সে হাসি ফেটে পড়ল। হা, মৃত্যুর গন্ধ, মৃত্যু, আহ! কথা শেষ হওয়ার আগেই হঠাৎ সে মর্মান্তিকভাবে চিৎকার করে উঠল। তার চোখ শক্ত করে বন্ধ হয়ে গেল এবং রক্তের রঙের তরল বেরিয়ে এল। ধুর! তরুণটা চোখ চেপে ধরে মাথা জড়িয়ে ধরল, মাটিতে ছটফট করল, আর কিছুক্ষণ পর শান্ত হল। তারপর সেখানেই শুয়ে হাঁপাতে লাগল। পুরো ঘটনার সময় একজন খদ্দের বা স্টলের বিক্রেতাও সেদিকে তাকায়নি। ক্লাইন তার অর্ধেক উঁচু টপ হ্যাট চেপে ধরে ওল্ড নীলের দিকে তাকাল। তার মুখ হাঁ হয়ে গিয়েছিল বিস্ময়ে। তার অভিব্যক্তি দিয়ে সে তার বিস্ময় প্রকাশ করছিল এবং পরামর্শ চাইছিল। ওকে নিয়ে ভাবিস না। ও অ্যাডেমিসল, একটা এতিম, ডাকনাম মনস্টার। জন্ম থেকেই ওর আধ্যাত্মিক উপলব্ধি অনেক উঁচু, আর সে সবসময় এমন জিনিস দেখতে পায় যা দেখা উচিত না, এমন আওয়াজ শুনতে পায় যা শোনা উচিত না। তাই সে সবসময় এলোমেলো কথা বলে আর প্রায়ই আঘাত পায়। ওল্ড নীল মাথা নেড়ে ব্যাখ্যা করল। সে বুঝতে পেরেছে যে আমার শরীর একসময় মৃত ছিল। ক্লাইন ভ্রু কুঁচকে নিচু গলায় সন্দেহের সাথে জিজ্ঞেস করল, নাইট হক্স, ম্যান্ডেটেড পানিশার বা মেশিনারি হাইভ মাইন্ড কেউ কি কখনো ওকে নিয়ে যাওয়ার কথা ভাবেনি? না, আমাদের কাছে ওর উপযুক্ত সিকোয়েন্স পশন নেই। ওল্ড নীল দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিকই তো, সে জন্ম থেকেই অর্ধেক সিকোয়েন্সের শুরুর জায়গায় আছে। ক্লাইন আবার কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কোন সিকোয়েন্স পাথওয়ে ওর জন্য উপযুক্ত? ওর জন্য উপযুক্ত সিকোয়েন্স 9-এর নাম মনস্টার। ওর ডাকনামটা ওখান থেকেই এসেছে। দুঃখের বিষয়, শুধুমাত্র লাইফ স্কুল অফ থট এর কাছে সেই সিকোয়েন্স পাথওয়ের শুরুটা আছে। ওল্ড নীল নিচু গলায় বলল। সে চেষ্টা করছিল তার আর ক্লাইনের কথোপকথন আশেপাশের লোকদের কাছ থেকে গোপন রাখতে, যাতে রহস্যবাদের উৎসাহীদের কাছে তথ্য ফাঁস না হয়। লাইফ স্কুল অফ থট? ক্লাইন আগে পড়া তথ্যগুলো মনে করল। এই গোপন সংগঠনটা বর্তমান যুগের শুরুতে আবির্ভূত হয়েছিল। এর আসল উৎস অজানা, তবে মূলত গুরু শিষ্য পরম্পরায় এটা টিকেছিল। তাদের তত্ত্ব আর বিশ্বাস খুব কমই জানা ছিল। ক্লাইন শুধু জানত যে তারা পৃথিবীকে 3টা স্তরে ভাগ করত: পরম যুক্তির জগৎ, যেটাকে পরম সত্যের জগৎ বলা হয়, আত্মার জগৎ আর বস্তু জগৎ। গুজব ছিল যে এই গোপন সংগঠন একসময় একজন সুথসেয়ার তৈরি করেছিল। সেটা কি সিয়ারের সাথে সম্পর্কিত সিকোয়েন্স পাথওয়ে না?
বিভ্রান্তিকর, সত্যিই বিভ্রান্তিকর। ক্লাইন মাথা নাড়ল আর দেখল অ্যাডেমিসল কষ্ট করে উঠে দাঁড়িয়ে অন্য একটা কোণে চলে গেল। সে তার চিন্তাগুলো গুছিয়ে নিয়ে ওল্ড নীলের পেছন পেছন হাঁটল। তারা একটার পর একটা স্টল পেরিয়ে গেল। সেখানে মুনফ্লাওয়ার, ফিঙ্গার্ড সিট্রন, নাইট ভ্যানিলার মতো গাছপালা আর সিলভার, টোপাজ, রুবির মতো খনিজ সম্পদ ছিল। সত্যিই খুব ভালো সজ্জিত। ক্লাইন আস্তে আস্তে বিড়বিড় করল। তার চারপাশে সব বয়সের আর লিঙ্গের রহস্যবাদের উৎসাহীরা মাঝে মাঝে থামছিল, পরীক্ষা নিরীক্ষা করছিল বা কথা বলছিল। জায়গাটা একটা কোলাহলময় প্রাণবন্ত আবহ ছিল। নিজে ঘুরে দেখো, আমি আমার হিসাব মিটিয়ে আসি। ওল্ড নীল শেষ প্রান্তের দুটো ঘরের একটার দিকে ইশারা করল। ঠিক আছে। ক্লাইন না ভেবেই মাথা নাড়ল। সে তার কালো ছড়ি নিয়ে ঘুরতে ঘুরতে একটা স্টলের সামনে এলো, যেখানে হাতে বানানো তাবিজ বিক্রি হচ্ছিল। সে কিছুক্ষণ মনোযোগ দিয়ে দেখল। ক্লাইন যখন বিক্রেতার সাথে কথা বলতে যাচ্ছিল, হঠাৎ শুনল কেউ পেছনের স্টলে জিজ্ঞেস করছে, এই গুঁড়োটা কি কাউটিথ পেওনল থেকে বানানো? কাউটিথ পেওনল, এটা কি স্পেকটেটর পশনের সহায়ক উপাদানগুলোর একটা না? ক্লাইন ভাবল, তারপর ঘুরে প্রশ্নকর্তার দিকে তাকাল। জাস্টিস পশনের ফর্মুলাটা বারবার বলেছিল, তাই ক্লাইনের মনে উপাদানগুলোর অত্যন্ত স্পষ্ট ছাপ পড়ে গিয়েছিল।